সেনাবাহিনী চাইলে দেশে কোনো মব সন্ত্রাস চলতে পারে না, এটা আমিও বিশ্বাস করি। দেখুন, তারা যদি অ্যামুনিশন ব্যবহার করা শুরু করে, তার সামনে দাঁড়ানোর কোনো মানুষের, কোনো পক্ষের, কোনো বাহিনীর সক্ষমতা নেই। সেটা স্ট্যান্ড করতে পারে, এটা ঠিক। যে সবার ঘুম ভাঙবে যখন আপনার জান্তা সরকারের বিমান বাহিনী এসে ঢাকায় বোমা ফেলবে। সেনাবাহিনীকে যে বারবার চ্যালেঞ্জের মধ্যে ফেলা হচ্ছে, অনেকে অভিযোগ করছেন যেভাবে করে আমরা কালকে সার্জিস আলমকে দেখলাম একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে রীতিমতো ধমকাধমকি করছেন, অনেকে বলছেন সেনাবাহিনী আসলে আনসার বাহিনীতে পরিণত হয়েছে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন। আবার অনেকে তাদের মতলব নিয়ে প্রশ্ন তুলছে, মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা, অনেক রকম প্রশ্ন। কিন্তু আমরা গত কদিন ধরেই দেখছি যে যেটি ওই যে বাংলা মিয়ানমার রাখাইন আর্মিকে যে করিডোর দেওয়ার কথা, সেই করিডোর শব্দের পরিবর্তে এখন বলা হচ্ছে যে আর্মি মিলিটারি অপারেশন জোন, এই শব্দটির ব্যবহার। মাঝখানে আমরা শুনেছিলাম করিডোর নয়, এটি চ্যানেল। এখন শুধু চ্যানেল নয়, এটি মিলিটারি অপারেশন জোন। হ্যাঁ, আসলে যাহাই 52 তাহাই 53 একটা আছে না, মানে তারা করিডোর বিষয়টি যে নামেই ডাকুক না কেন, ওখান থেকে একটা মানে এখন কি তারা, আমি বলবো এসিড টেস্ট করে দেখছে যে কোন নাম বললে মানুষের কাছে আর সন্দেহ তৈরি হবে না। ব্যাপারটা কি এইরকম একটা খেলার দিকে যাচ্ছে কিনা? দেখুন, এটা নেম গেম বই, অন্য কিছু নয়। মূল যে বিষয় সেটি থেকে তারা 1 ইঞ্চি সরেননি, যারা এই পরিকল্পনার ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছেন, এবং আপনার সেই লক্ষ্যেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। ধূম্রজাল তৈরি করছেন নতুন নতুন করে, নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন, লোকজন ব্যস্ত থাকছে, তাতে ফাঁক দিয়ে তারা তাদের কাজটা ঠিকই করে নিচ্ছেন। আমরা শুনেছি এবং আমার ধারণা যে সবার ঘুম ভাঙবে যখন আপনার জান্তা সরকারের বিমান বাহিনী এসে ঢাকায় বোমা ফেলবে। আমি দেখলাম ফেসবুকে রীতিমতো পেজ খুলে আপনার এই প্রোগ্রাম ও আমার রেফারেন্স দিয়ে যে আপনার এই ঘটনাটি ঘটতে যাচ্ছে, এবং রীতিমতো ক্যাম্পেইন আকারে এটি আপনার বিপণন করা হচ্ছে। এখন মজাটা হচ্ছে, বাঘ আসছে, শেষ পর্যন্ত বাঘ যখন চলেই আসে তখন কিন্তু তামাশা করার সময় থাকে না। যেমন আমার শুধু মনে পড়ে শেখ হাসিনা বারবার করে বলতেন যে জঙ্গিরা আক্রমণ করবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, তিনি বারবার বলতেন, তিনি এতই বলেছেন যে মানুষ আর শেষ পর্যন্ত তার কথা কিন্তু বিশ্বাস করেনি। এবং শেষ পর্যন্ত যখন বাঘ আসলোই, মানে এই জঙ্গি হামলা হলোই, শেষ পর্যন্ত যখন ষড়যন্ত্র হলোই, মানুষ এখন হয়তো একটু একটু করে বুঝতে শুরু করেছে, কিন্তু সময়টা তো পেরিয়ে গেছে। তো আপনি বলছেন এরকম একটা পরিস্থিতি হবে, আবারও মানুষ একটা চমকে উঠবে, যায় হায় কি হয়ে গেল, এরকম? তার চেয়েও ব্যাপক হতে পারে, কারণ যা কিছু আপনার গত 15-16 বছর ধরে দাঁড় করানো হয়েছে ভৌত কাঠামো উন্নয়নের নামে, সেগুলো এক লহমায় একদিনই কিন্তু নকডাউন হয়ে যেতে পারে। মিয়ানমারের বিমান বাহিনী অত্যাধুনিক বিমান বাহিনী, রাশান সুখুই এবং মিগ 29 সমৃদ্ধ বিমান বাহিনী, তারা যদি এসে হামলে পড়ে, তাহলে আকাশ থেকে আপনি যদি দেখেন দৃশ্যমান, সহজেই যেটি দৃশ্যমান হবে সেটি হবে আপনার এই এক্সপ্রেসওয়ে, দৃশ্যমান হবে আমাদের মেট্রো রেলের যে স্থাপনাগুলো আছে সেগুলো। তো ফলে এগুলো হবে সফট টার্গেট, কোনো সন্দেহ নেই। আর আপনার আমাদের এডি ব্রিগেড যেটি আছে সেই মিরপুর ক্যান্টনমেন্টে, সেটি হয়তো এন্টি এয়ারক্রাফট আপনার প্রতিরোধ গড়ে তুলবে যথাসাধ্য, কিন্তু সুপারসনিক এই ধরনের আপনার জঙ্গি বিমান সে কতটা আপনার উইথস্ট্যান্ড করতে পারবো আমরা, সেটার একটা সর্বশেষ আমরা এর প্রক্ষেপণ তো দেখেছি 71-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনী গোটা তিনেক বা বিমান বাহিনী গোটা তিনেক স্যাবরজেট নিয়ে প্রতিরোধ
রচনা করবার চেষ্টা করছিল এবং নিমিষেই তা আপনার ফ্লাইং কর্পসে পরিণত হয়েছে, মানে উড়ন্ত শবে রূপান্তরিত হয়েছিল। এবং আপনার ভারতীয় বিমান বাহিনী রীতিমতো ডমিনেট করেছে ডিসেম্বরের ঢাকার আকাশ। পাকিস্তান বিমান বাহিনী একদিনও এটে উঠতে পারেনি তাদের সাথে। জি, এখন সেরকম যদি একটা পরিস্থিতি হয়, আমরা তো সবসময় যখন আপনি আসেন তখন যদি কিন্তু যে ইফ বাট এইসব বিষয়গুলো থাকে, হ্যাঁ, খুব সুনির্দিষ্ট করে যদি আমাকে আমাদের মাননীয় সেনাবাহিনীর প্রধানও কিন্তু একই রকমের ইফ বাট এইসব শব্দ হাজির করেছেন তার ন্যারেটিভে, খেয়াল করে দেখেন। আপনি তার ফুটপ্রিন্ট অনুসরণ করছেন? As under command, why not? ও, তাহলে আমাকে সত্যি সত্যি করে বলেন তো যে এই সেনাবাহিনী এবং সরকার একে অপরের পরিপূরক নাকি একে অপরের চেক অ্যান্ড ব্যালেন্স করছে? এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে, কিন্তু মূল বিষয় যেটা, আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শুধুমাত্র মাননীয় সেনা প্রধান নন, মাননীয় বিমান বাহিনী প্রধানও একই রকমের উচ্চারণ কিন্তু তারপরে করেছেন। অর্থাৎ র্যাঙ্ক এন্ড ফাইল সবাই কিন্তু একতাবদ্ধ এবং যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। সেই জন্য প্রয়োজনে সরকার প্রধান বলুন বা যে কোনো ব্যক্তি বলুন, তার বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, সশস্ত্র বাহিনী কিন্তু কখনো দ্বিধা করেনি, করবে না। জি স্যার, আপনি নিশ্চয়ই ফ্যালাসি জানেন, ফ্যালাসি বোঝেন, এই যে আমাদের লজিক ক্লাসে সেটা আমরা পড়েছি, ক্লাসে শেখানো হয়েছে। সুতরাং ওই ফ্যালাসি যদি অনুসরণ করি তাহলে এই সরকারকে সমর্থন দিচ্ছে জামাত, কিংবা জামাতের উপর নির্ভর করছে এই সরকার, এই সরকারকে সমর্থন দিচ্ছে জামাত সমর্থন দিচ্ছে কিনা? দেখুন, এটা তো অবভিয়াস। আপনার আমাদের প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয়, আমাদের জ্যেষ্ঠ সহকর্মী, তিনি যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তার সময় এই পুরো যতগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাতে আপনার ভিসি, প্রভিসি, ট্রেজারের নিয়োগগুলো সম্পন্ন হয়েছে। আমি তো বলবো 95% যারা জামাতের প্রতি অনুগত তাদেরই পদায়িত করা হয়েছে। অ্যারাউন্ড 5%-এর মতো বিএনপি ঘরানার সাদা দল যারা করতেন তারা পদায়িত হয়েছে। এখন এই যে একজন নির্বিরোধ মানুষ, যিনি প্রথম অন্তর্বর্তী সরকারের মন্ত্রী ছিলেন, তারই হাত দিয়ে এই যে পুনর্বাসনটা ঘটলো, এটা তো জামাতের আমির করেননি, এটা তো নায়েবে আমির করেননি, করেছেন স্বয়ং এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের একজন মন্ত্রী, যিনি প্রথম অন্তর্বর্তী সরকারের মন্ত্রী ছিল। হোয়াট এ কোইন্সিডেন্স! খেয়াল করেন আপনারা, দি কেয়ারটেকার গ্রন্থে ফখরুদ্দিন সাহেব যে বর্ণনা দিয়ে গেছেন, সেই অনুসারে বাংলাদেশের সেরা অন্তর্বর্তী আপনার উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় যারা দায়িত্ব পালন করেছেন, তাদেরই একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই দশচক্রে যে ভগবান ভূত হয়, এত বছর পরে এসে তিনি কেন এই রকমের একটি ভূমিকায় রত হলেন, সেটা নিয়েও কিন্তু অনেকে তাজ্জব হচ্ছে। বয়সের ভারে তিনি আনত, এতে কোনো সন্দেহ নেই। আগের সেই 90-এর দশকের যে অমিত বিক্রম, সেটি হয়তো আপনার তাকে তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বর্তমানে যে পর্যায়ে এই কাণ্ডটি করলেন, তিনি এই পদায়নের কাজটি শেষ করার পরে কিন্তু তাকে ইজ আউট করে একটি মন্ত্রণালয়ে সীমাবদ্ধ করে দেওয়া হলো, সেটি পরিকল্পনা মন্ত্রণালয়। এবং নানান রকমের কথাবার্তা হয়েছে, কিন্তু শেষ অবধি এই পুরো প্রক্রিয়াটি শেষ করার পর তাকে ইজ আউট করা হয়েছে, তার আগে নয়। বুঝতে পারলাম। খুবই সুদূর প্রসারী, খুবই পরিকল্পিত ঘটনাক্রম। এখন তাহলে এই যে সার্জিসের উপর নির্ভর করছে এই সরকার, এই সরকারের নিয়োগকর্তা সার্জিস হাসনাতরা, রাইট? তো সার্জিস হাসনাতরা যখন সেনাপ্রধানকে হুমকি দেন, সার্জিস হাসনাতরা যখন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করেন, অন্তত রংপুরের ঘটনা আবার নতুন করে আমরা দেখলাম, তখন
সেনাবাহিনীর চেয়েও তো সার্জিস হাসনাতা, তারা তো সরকারের কেউ নয় আপাত চোখে। দেখুন, তারা যতই অস্বীকার করেন, এটা আপনার ড্রাইভিং সিটে যিনি বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে স্বপ্ন দেখেছিলেন কয়েক দশক আগেই, সেই স্বপ্নের বরপুত্র এরা। এবং তিনি কিন্তু ব্লেস করে দিয়েছেন, আলিঙ্গনা পাশে আবদ্ধ করেছেন নবগঠিত দলের যিনি আহ্বায়ক তাকে। এবং সেই সঙ্গে তিনি জাপানে বসে বলেও দিয়েছেন যে বেচারাদের তো একটু সময় টময় দিতে হবে, তা না হলে তারা কনসলিডেট করবে কি করে। অর্থাৎ তিনি এই কথা বলে তার নিরপেক্ষতা হারিয়েছেন। আর যাই হোক, তার অধীনে তিনি যেটা বলতে চাচ্ছিলেন যে সর্বকালের শ্রেষ্ঠ আপনার সোনার পাথর বাটি উপহার দেবেন, সেটা তার পক্ষে করার আর সুযোগ নেই, কারণ তিনি তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন এই মন্তব্য করে। জি, এখন এখন ধরেন জামাত, তাহলে জামাত তো একটি রাজনৈতিক দল, তারা নির্বাচন চায়ও না, এখন শুধুমাত্র বিএনপি নির্বাচন চায় এমনটি বলেছে। কিন্তু আমি শুধু সেটি দাবি করেছেন আমাদের প্রফেসর ইউনূস জাপানে বসে, নাম নেননি, কিন্তু ইঙ্গিত করেছেন যে বিএনপি ছাড়া আর সকল দল নির্বাচন চায় না। আমরা হিসাব করে দেখেছি প্রায় 34টা রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়, এমনকি এই কমিউনিস্ট পার্টি পর্যন্ত। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনীর কার্যত আসলে কোনো ক্ষমতা নেই। ওই যে ফ্যালাসি যদি আবার ফলো করি, সেটি হচ্ছে গিয়ে এই সরকার হাসনাত সার্জিসরা হচ্ছে তাদের নিয়োগকর্তা, যেই কারণে এই হাসনাত সার্জিসরা সেনাবাহিনীকেও ধমকাধমকি করতে পারে, তাই তো? দেখুন, আপনি আমাদের ওয়ান স্টার জেনারেল যিনি বলছিলেন শেষ রক্তবিন্দু দিয়ে তারা চেষ্টা করবেন মবক্রেসি বিদায় করতে, সার্জিসের মুখের উপর। এবং সার্জিসকে তাকে এই কথাগুলো শুনতে হয়েছে, কিন্তু আপনার হামলে পড়ার চেষ্টা করলে চিত্রটা অন্যরকম হয়তো হয়ে যেত। পাগলও তো নিজের বুঝ বোঝে, আমাদের একটা কথা আছে না, এই রকমের রুদ্রমূর্তির সম্মুখীন হয়ে সার্জিসকে রিথিঙ্ক করতে হয়েছে, এটাও কিন্তু আমাদের স্বীকার করতে হবে। সেনাবাহিনী ক্রমে ক্রমে অ্যাসার্ট করছে, ক্রমে ক্রমে যা বলছে তা করবার চেষ্টা করছে। সেনাবাহিনীর তো উচিত ছিল সার্জিসকে গ্রেফতার করাটা উচিত ছিল না। দেখুন, একটা জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এর সাথে ছিলেন একজন সাবেক সেনা প্রধান, রাইট? এবং এই মুহূর্তে একটি দলের, সে যেমন দলই হোক না কেন, সেই দলের প্রধান জিএম কাদেরের বাসভবন, সেখানে হামলা করছে এবং জিএম কাদের সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সে হামলাকারীদের বাঁচাতে যে সার্জিস যায়, সে তো নিজে তখন ওই সন্ত্রাসের অংশ হয়ে যায়। এবং সে যখন সেনা কর্মকর্তাকে ধমক দেয়, সেনা কর্মকর্তাকে তাকে পাল্টা ধমক দেওয়াটা কি একটা উপায়? কারণ সেনাবাহিনী তো একটা সুশৃঙ্খল বাহিনী, তারা কথা বলবে আইনের ভাষায়, রাইট? তাদের তো ধমকাধমকি করা। আমাদের সেনা কালচারে একটা টার্মিনোলজি আছে, এটা রুলস অফ এনগেজমেন্ট। আমাদের সেনাবাহিনী এখন মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হাতে নিয়ে, তাকে তার টার্মস অফ রেফারেন্স বা রুলস অফ এনগেজমেন্ট যা বলে দেয়া আছে তার ভিত্তিতেই তারা কাজ করছেন। সর্বশেষ যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে মবক্রেসি অ্যালাউ করা যাবে না, সেইটি তারা এখন কার্যকর করবার চেষ্টা করছেন নন ভায়োলেন্ট ওয়েতে। খেয়াল করেন কিভাবে ভায়োলেন্স হয়ে যাওয়ার পরে তারপরে তারা যাচ্ছেন ওখানে। ভায়োলেন্স হওয়ার আগে মানে রংপুরের ঘটনাটা যদি আমরা পর্যালোচনা করি, দেখব যে জিএম কাদের মহোদয়ের বাসভবনের সামনে হামলে পড়ে তারা একটা মোটরসাইকেল ভস্মীভূত করেছে, তারপর প্রতিরোধের মুখে পড়ে
পালিয়ে গেছে। খেয়াল করেন, মানে রংপুর হার্টল্যান্ড অফ, সঙ্গে কথা হয়েছে, জিএম কাদের জি। বলেছেন তাদের উদ্দেশ্যে গুলি পর্যন্ত করা হয়েছে, তারা তখন বাসার ভেতরে ছিলেন এবং তার জি। যারা সঙ্গীরা ছিলেন, কর্মীরা ছিলেন, তারা তাকে ঘেরাও করে বসেছিলেন যাতে করে তাকে হত্যা করতে না পারে। তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। খেয়াল করেন, এটা যদি কোন রকমের সতর্কতার ব্যবস্থা তারা না নিতেন, তারা যদি খাটের নিচে লুকিয়ে যেতেন, তাহলে হয়তো বাড়ির ভেতরে ঢুকে পড়তো। যেহেতু তারা দেখেছে যে এটা হার্টল্যান্ড অফ জাতীয় পার্টি এবং বরাবরই সেটি ছিল, সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে। আমি নিজে তো সেখানে 4 বছর কাজ করেছি, আমি দেখেছি। আপনার এই মোস্তফা সাহেব, যিনি রংপুরের নির্বাচিত মেয়র, তার সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি অনেকদিন। তো সেই জন্য তাদেরকে একদম ইগনোর করার মতো একটা ফ্যাক্টর তারা নন। সেই সব কারণে সার্জিদের পিছু হটতে হয়েছে। আর সশস্ত্র বাহিনী সেটাই জানান দিয়ে দিয়েছে যে দে উইল নট অ্যালাউ। তারা যদি আপনার এই কাণ্ড করতে চান, অন্যত্র যেগুলো করে এসছেন, দে উইল নট বি টলারেটেড।